হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কি খবর বলেন? সবাই জয়েন করতে করতে একটু কথা বলে নি। শিমুল ভাই ক্যাশ ফ্লো করেছেন? আচ্ছা, শিবলি আপু? হ্যাঁ ভাইয়া, করেছি ভাইয়া। ভাইয়া আপনারা একটু স্টার্ট কি করেন, আমি অব- মাত্র বাসায় ঢুকছি, তো আমি ফ্রেশ হয়ে আমি জয়েন করতেছি আর কি। আচ্ছা, শ্রাবণী দিদি বলেন কি অবস্থা? ভাই আমি তো অসুস্থ ভাই, আমি খুব বেশি দূর আগাইতে পারি নাই। আজকে ক্লাস করব না ভাবছিলাম, পরে চিন্তা করলাম যে না, পরে আবার খেয়ে খুঁজে পাবো না। এখন হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা একটু কষ্ট করে করেন। আর রেকর্ডিং থাকে, পরে আবার রেকর্ডিংটা একটু দেখবেন, দেখলে তখন দেখবেন যে সহজ মনে হবে। হ্যাঁ, একটু শরীর খারাপ থাকলেও শুয়ে শুয়ে হলেও ক্লাসটা করবেন। হ্যাঁ। আচ্ছা, আরিফ ভাইয়ের কি অবস্থা? আরিফ ভাই ক্যাশ ফ্লো? আরিফ ভাই আছেন? আচ্ছা, আরিফ ভাইকে পাওয়া যাচ্ছে না। আমরা আর একটু ওয়েট করি, আর কেউ যদি জয়েন করে 2-1 মিনিট ওয়েট করি। এমনিতে 5 মিনিট পরে শুরু করেছি, তার মধ্যে যদি সবার জন্য আবার এইভাবে ওয়েট করতে হয়, এটা তো আসলে ঝামেলা। আচ্ছা, আমরা শুরু করি। যারা মিস করবে তারা রেকর্ডেড ক্লাস করে নিবে। আসলে এর বাইরে আমাদের আর অপশন নাই। আমরা গত দিন 7 নাম্বার ম্যাথটা আপনাদেরকে করিয়েছিলাম, এবং সেইটার আমি একটু দেখাই। সেইটার আমি কিন্তু আপনাদেরকে লেজার পোস্টিং কিভাবে করে সেটা দেখিয়েছিলাম, এবং সেটার ছবি দিয়েছিলাম। আমি হাতে খুব ফ্রেশ ভাবে করে আপনাদেরকে এটা দিয়েছি। তো এই জায়গাগুলো আসলে বুঝতে হবে। এই জায়গাগুলো আপনারা যদি না বুঝেন তাহলে কিন্তু আসলে ঝামেলায় পড়ে যাবেন। এইটা ছাড়া ক্যাশ ফ্লো আপনারা কোনো অবস্থাতেই আসলে করে আসতে পারবেন না। ক্যাশ ফ্লো একটা শিওর মার্ক, 14-15 মার্ক থাকে। এই 15 মার্ক পাওয়া মানে আপনি পাস। আর এটা না পাওয়া মানে আপনি চাইলেও কিন্তু পাস করতে পারবেন না, ব্যাপারটা এরকম। হ্যাঁ। তো আপনারা ক্লাসের ব্যাপারে খুব সিরিয়াস হন, এবং ক্লাসগুলোকে খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করেন। এবং এই ক্লাসের রেকর্ডিং থাকে, সেই রেকর্ডেরটা দেখবেন। যেমন এইটা কতদিন আলোচনা করেছি, তাই আজকে আর করছি না। আজকে আমরা নতুনটাতে যাব। হ্যাঁ, আজকে আমরা যাব কোশ্চিন নাম্বার 8-এ। আচ্ছা, আমি একটু একটু করে পড়ি, আপনারা আমার সাথে কলম আর বইটা খুলে বসেন। ক্যাশ ফ্লো 3 নাম্বার পেজে আছে, কোশ্চিন নাম্বার 8 নিচের দিকে। আপনারা কোশ্চিন নাম্বার 8 হাতে নেন। আমি যেটা যেটা কেটে দিতে বলবো সেটা কেটে দিবেন, যেটা মার্ক করতে বলবো সেটা মার্ক করবেন। বলছে, ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অফ সুদর্শন লিমিটেড প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আচ্ছা, লাইবিলিটি সাইড বামে আছে 11 সাল আর 12 সাল। 11 সাল হচ্ছে প্রিভিয়াস ইয়ার, 12 সাল হচ্ছে কারেন্ট ইয়ার। সবার আগে আমরা এটা মার্ক করে নিব। অ্যাসেট সাইডেও 11 হচ্ছে প্রিভিয়াস ইয়ার, আর 12 হচ্ছে কারেন্ট ইয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল। 1 নাম্বার লাইবিলিটি সাইডে কি নাম আছে? নাম আছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আচ্ছা, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 11 সালে ছিল 3 লাখ, 12 সালে হয়ে গেছে 4 লাখ। আপনারা বইটা নিয়ে বসবেন, আমি যেটা যেটা বলবো সেটা লিখে নিবেন, যেটা কেটে দিতে বলবো সেটা কেটে দিবেন। তাহলে আপনার বইয়েও কিছু ডকুমেন্ট থাকলো, আর আমি অ্যান্সারটা আপনাদেরকে সেন্ড করব। তাহলে প্র্যাকটিসের সময় আপনাদের কাজে দিবে। আর এটা যদি না করেন, প্র্যাকটিস করার সময় কিন্তু মাথা গরম হয়ে যাবে, তখন কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না। ঠিক আছে। আচ্ছা, দেখেন, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 11 সালে ছিল 3 লাখ, 12 সালে হচ্ছে 4 লাখ। তাহলে বেড়ে গেছে, কত বেড়ে গেছে? 1 লাখ। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটালের কি হয়েছে? ইস্যু হয়েছে। বেড়ে গেলে ইস্যু হয়। তাইলে আমরা, যেহেতু শেয়ার ক্যাপিটাল, শেয়ার যায় ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজে, এই জন্য ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর নিচে দিব ইস্যু অফ ইকুইটি শেয়ার। কত? 1 লাখ।
শেয়ার ইস্যু হলে কোম্পানিতে টাকা আসে, এই জন্য এটা পজিটিভ ব্যালেন্স 1 লক্ষ টাকা। ঠিক আছে। আচ্ছা, এবার 2 নাম্বার নাম আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা ক্রস করে দেন, এটার কোনো কাজ নাই। আচ্ছা, ব্যাংক লোন, ব্যাংক লোন আছে 1 লাখ টাকা। আচ্ছা, ছিল 1 লাখ, এখন হয়েছে 75,000। তার মানে কি ব্যাংক লোনটা কমে গেছে। কমে গেছে কেন? কারণ আমি পেমেন্ট করেছি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলবো? আমরা বলবো রিপেমেন্ট অফ লোন, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে যাবে। কারণ হলো শেয়ার, ডিবেঞ্চার, বন্ড আর লং টার্ম লোন এখানে আসে, এটা আমি আগেই বলেছিলাম। তাহলে দেখেন, রিপেমেন্ট অফ লোন মানে 25,000 টাকা, এটা আমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে। লোন পরিশোধ করতে গেলে আমার কাছ থেকে টাকা চলে যায়, এই জন্য এটা মাইনাস। ঠিক আছে। আচ্ছা, রিপেমেন্ট অফ লোন -25,000। এবার 3 নম্বরে, 4 নম্বরে আছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। আচ্ছা, এটা আমাদের লাইবিলিটি, বকেয়া ব্যয়। 80,000 ছিল, হয়েছে 1,35,000। তার মানে বেড়ে গেছে। কত বেড়ে গেছে? 55,000। তাহলে আমরা অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস এই হেডিং এ যাব। এখানে কি লিখবো? ইনক্রিজ ইন আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, মানে লাইবিলিটি বেড়ে গেছে। কত টাকা? 55,000 টাকা, এটা লিখবো। আচ্ছা, এরপরে আমাদের আছে কি? আছে ক্রেডিটর। ক্রেডিটর ছিল 3,10,000, হয়েছে 2,95,000, মানে কমে গেছে। কত কমে গেছে? 15,000 কমে গেছে। তাহলে লিখবো ডিক্রিজ ইন ক্রেডিটর। এটা কোথায় যাবে? সেই একই জায়গায় যাবে, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস এ যাবে। ডিক্রিজ ইন ক্রেডিটর, এই যে নিচেরটা, ডিক্রিজ ইন ক্রেডিটর কত? 15,000। লাইবিলিটি কমে গেলে ক্যাশও কমে যায়, পজিটিভ রিলেশনশিপ পড়িয়েছিলাম। হ্যাঁ, তাহলে ডিক্রিজ ইন ক্রেডিটর 15,000, এটা মাইনাস হবে। আচ্ছা, এরপরে আছে প্রপোজ ডিভিডেন্ড। ডিভিডেন্ড এটা আমরা কেটে দিব, এটার কোনো কাজ নাই। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তারপরে চলে যাব ফিক্সড অ্যাসেট। লেখা আছে অ্যাসেট সাইডে, এটা অবলিক দিয়ে আমরা লিখবো পিপি। এইখানে আমাদের কাজ আছে, কারণ নিচে প্লান্ট অ্যান্ড মেশিনারি এবং ডেপ্রিসিয়েশনের কথা বলা আছে, যেটা এই ফিক্সড অ্যাসেট বা পিপি তে যাবে। সুতরাং পিপি তে আমরা একটা টিক মেরে রাখবো, ফিক্সড অ্যাসেটে টিক চিহ্ন, মানে এটার ওয়ার্কিং আছে, এটা আমরা পরে করব। আরেকটা ওয়ার্কিং আছে, সেটা হলো ইনভেস্টমেন্টে, ফিক্সড অ্যাসেটের নিচেই আছে, সেটাতেও আমরা টিক চিহ্ন মেরে রাখবো। কারণ অ্যাডজাস্টিং মানে অ্যাডিশনাল ইনফরমেশনে এদের ব্যাপারে বলা আছে, মানে এগুলো আমাদের কাজ করতে হবে। তাহলে ইনভেস্টমেন্টেও টিক চিহ্ন দিয়ে রাখবো। এরপরে 3 নম্বরে আছে ডেটর্স। ডেটর্স কারেন্ট অ্যাসেট, এটার মানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। এটার মানে কি? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 1,90,000, কমে হয়েছে 1,75,000, মানে অ্যাসেট কমে গেছে। কত টাকা? 15,000 টাকা। তাহলে এটা কোথায় যাবে? অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটালের চেঞ্জেসে ডিক্রিজ ইন ডেটর্স কত? 15,000। অ্যাসেট কমে গেলে ক্যাশ বেড়ে যায়, এই জন্য এটা পজিটিভ হবে। ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে কি আছে? এরপরে আছে বিলস রিসিভেবল। এটা আমার কারেন্ট অ্যাসেট, এটা ছিল 80,000, হয়েছে 92,000, মানে বেড়ে গেছে। কত? 12,000। 12,000 টাকার অ্যাসেট বেড়ে গেছে। তাহলে ইনক্রিজ ইন বিলস রিসিভেবল 12,000। অ্যাসেট বেড়ে গেলে ক্যাশ কমে যায়। ঠিক আছে, বিপরীত সম্পর্ক, ইনক্রিজ ইন বিলস রিসিভেবল 12,000। আচ্ছা, এখন এরপরে আমরা কি করব? ব্যাংক আছে, ক্যাশ আছে, তো 11 সালের ক্যাশ ব্যাংকে যোগ করব। ক্যাশ আর ব্যাংক মিলে 11 সালে আছে 20 আর 10, 30,000। এই 30,000 হলো আমার ওপেনিং ব্যালেন্স 11টা। আর ক্লোজিং এ ব্যাংকে কিছু নাই, শুধু ক্যাশে আছে 18,000। তার মানে এই 18 হচ্ছে আমার ক্লোজিং ব্যালেন্স। ঠিক আছে। তাহলে 30 হলো ওপেনিং, আর 30 হলো ওপেনিং আর 18 হলো ক্লোজিং। তাহলে 30 থেকে 18 হয়েছে, মানে কমে গেছে। কত? 12,000। তাহলে নেট ডিক্রিজ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট -12,000, মানে 30-এর সাথে -12 করলে হয় 18,000। তার মানে অ্যান্সার কত? -12,000। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব? দুইটা আমাদের ওয়ার্কিং বাকি ছিল, আমরা ঠিক চিহ্ন মেরে রেখেছিলাম। একটা হলো ফিক্সড অ্যাসেট, আর একটা হলো ইনভেস্টমেন্ট। আচ্ছা, ফিক্সড অ্যাসেট পিপি এর ওপেনিং ব্যালেন্স ছিল 4 লাখ, ক্লোজিং ব্যালেন্স 5.5 লাখ। তাহলে আমরা এটা লেজার করব। দেখেন, ফিক্সড অ্যাসেট বা পিপি, ওপেনিং ব্যালেন্স 4 লাখ, ক্লোজিং ব্যালেন্স 5.5 লাখ।
আচ্ছা, এখন কি বলেছে তারপরে? বলেছে ডেপ্রিসিয়েশন চার্জ ডিউরিং দ্য ইয়ার 50,000, তাহলে ডেপ্রিসিয়েশন চলে আসবে 50,000 টাকা আসলো। তারপরে কি বলেছে, আরো কিছু বলেছে, সেটা আমরা দেখবো। বলেছে যে প্লান্ট অ্যান্ড মেশিনারি কস্টিং 2,80,000 ওয়াজ পারচেস ডিউরিং দ্য ইয়ার। 2,80,000 টাকার প্লান্ট অ্যান্ড মেশিনারি পারচেস হয়েছে, তাহলে আমার এন্ট্রি কি হয়? জেনারেলি এন্ট্রি কি হয়? এন্ট্রি হয় পিপি ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট, ঠিক আছে? এখানে ক্যাশও হতে পারে, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট। তাহলে আমরা আগে অ্যামাউন্টটা লিখবো 2,80,000, দিয়ে পিপির বিপরীত নাম কি, ক্যাশ বা ব্যাংক, সেটা লিখবো, ঠিক আছে? এই হলো আমাদের আসলো। এখন আমরা দেখবো টোটালে কত হয়, 4,00,000 আর 2,80,000, তাহলে 6,80,000। এইদিকেও বসাবো 6,80,000। তাহলে এইখানে 6,80,000 থেকে এইটা আর এইটা কমালে দেখবো যে আমাদের 80,000 টাকা ব্যালেন্সিং ফিগারে বের হচ্ছে। এই 80,000 টাকা কি? এটা হচ্ছে, যেহেতু ক্রেডিট সাইডে আছে, যা অ্যাসেটের ভ্যালুকে কমায়, এই দিকটা বাড়ায় এই দিকটা কমায়, তো কমায় কে কে? একটা ডেপ্রিসিয়েশন, একটা সেল। ডেপ্রিসিয়েশন আগেই দেওয়া আছে, তার মানে কি, সেল। তাহলে ক্যাশ ব্যাংক সেল 80,000, ঠিক আছে? এইবার ক্যাশ ফ্লোতে আমাদের কি কি যাবে, এটা আমাদেরকে ক্যালকুলেশনটা শিখতে হবে। ওপেনিং ব্যালেন্স কখনো যায় না বাদ, ক্লোজিং ব্যালেন্সও যায় না বাদ, তাহলে যাবে কোন তিনটা? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ক্যাশ ব্যাংক সেল, আর ক্যাশ ব্যাংক পারচেজ। এই তিনটা জিনিস আমার ক্যাশ ফ্লোর মধ্যে যাবে। আচ্ছা, এটা আমার হয়ে গেল। এরপরে আমরা কি করব? এরপরে আমরা করব ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের টি লেজার। আচ্ছা, আগে আমরা দেখব সেটা কি বলছে, তারপরে আমরা সেখানে যাব। আচ্ছা, তাহলে আচ্ছা, এইখানে আপনারা আরেকটা জিনিস 8 নাম্বার কোশ্চিনে একটু লিখে নেন। নেট ইনকাম হচ্ছে 40,000 টাকা। নেট ইনকাম 40,000 টাকা। আচ্ছা, এখন আমরা চলে যাব ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে। আচ্ছা, তার আগে ইনভেস্টমেন্টে কি বলছে সেটা, আচ্ছা, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট করলাম, এটা অ্যাসেট অ্যাকাউন্ট, তাহলে ওপেনিং ব্যালেন্স 2,00,000 আর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 2,25,000, সেটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখন কি বলছে, ইনভেস্টমেন্টের কস্টিং ছিল 60,000, বেঁচেছে 75,000-এ। তাহলে ইনভেস্টমেন্ট যেটা কস্ট সেটাই বুক ভ্যালু, বুক ভ্যালুটাই কস্ট, কত? 60,000, বেঁচেছে কততে? 75,000-এ। 60-এর মাল 75-এ বেচলে 15,000 গেন হয়, গেন বা প্রফিট অন সেল কত? 15,000। আচ্ছা, তাহলে এখন আমরা এই দুইটা এন্ট্রিকে লেজারে পোস্টিং দিব, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। তাহলে কি করব? এই যে আপনার এখানে চলে যাবে হলো ব্যাংক সেল, কত? 75,000। আর প্রফিট ওয়ান সেল বা গেন ওয়ান সেল চলে যাবে এই পাশে, কত? প্রফিট ওয়ান সেল 15,000। আচ্ছা, চলে গেল। আচ্ছা, এটা কিভাবে যাবে সেটার আগে আমি জার্নাল এন্ট্রি করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ক্যাশ অবলিক ব্যাংক, ব্র্যাকেটে হলো সেল, কত? 75,000। আচ্ছা, সেল। তাহলে এখানে কি চলে গেল? ইনভেস্টমেন্ট, কত টাকার? 60,000 টাকার। তাহলে প্রফিট অন সেল, প্রফিট, গেন আর প্রফিট একই কথা, হ্যাঁ? এটা কত? 15,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের জার্নাল এন্ট্রি, এটা আমরা লেজার পোস্টিং এ দিব। তাহলে কি হবে দেখেন, ইনভেস্টমেন্টের লেজার আমরা করছি, তাহলে ইনভেস্টমেন্টটার পরিবর্তে কি যাবে? ক্যাশ ব্যাংক সেল, কত? 75,000। ইনভেস্টমেন্ট কোথায় আছে? ক্রেডিটে আছে, তাহলে ক্রেডিটে লিখবো ক্যাশ ব্যাংক সেল, কত? 75,000। আর প্রফিট অন সেল, এটা হলো এই সাইডে যাবে, প্রফিট অন সেল কত? 15,000, সেটা আমরা লিখবো, ঠিক আছে? এই প্রফিট অন সেলটাও আমাদের লেজারে যাবে। তাহলে আমরা এই লেজার তাহলে কি হলো, 75,000 আর 2,25,000 কত হয়? 3,00,000। 3,00,000 এখানে হলো, 3,00,000 লিখে দিলাম। লিখে দেওয়ার পরে
3 লাখ থেকে যদি 2,15,000 বাদ দিই থাকে 85,000, যেটা ব্যালেন্সিং ফিগারে আসে। তাহলে ইনভেস্টমেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট, অ্যাসেট বাড়ে কখন? যখন পারচেস করা হয়। তাহলে ক্যাশ ব্যাংক পারচেস এখানে আসবে কত? 85,000 টাকা। ঠিক আছে, কত আসবে? ক্যাশ ব্যাংক পারচেস 85,000 টাকা। তাহলে আমাদের ক্যাশ ফ্লোতে এইটা যাবে, এইটা যাবে, আর এখানে 75,000 যাবে। এই তিনটা জিনিস যাবে। ঠিক আছে। আর এই যে নিচে এটা বের করার এখন আর দরকার নাই, সরাসরি যেহেতু আমি নেট ইনকাম দিয়ে দিয়েছি, এইটুকুর আর প্রয়োজন নাই। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আমরা এখন এগুলো বসাবো। হ্যাঁ, এই যে নেট প্রফিট 40,000। আচ্ছা, এখন দেখেন এখানে কি আছে? ব্যাংক পারচেস 2,80,000। কি পারচেস করেছি? পিপি, পারচেস অফ পিপি 2,80,000। তাহলে এটা ইনভেস্টিং এ যাবে। তাহলে আমরা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে লিখবো পারচেস অফ ফিক্সড অ্যাসেট বা পিপি কত? 2,80,000। পিপি কিনলে বা ফিক্সড অ্যাসেট কিনলে কোম্পানি থেকে ক্যাশ চলে যায়, এই জন্য ক্যাশটা মাইনাস। মোট কথা এটা অ্যাসেট, অ্যাসেট বাড়লে ক্যাশ মাইনাস হয়ে যায়, ক্যাশ চলে যায়। অ্যাসেটের সাথে ক্যাশ নেগেটিভ রিলেশনশিপ, এটা আমরা পড়েছি। আচ্ছা, এরপরে আর কি আছে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন কত? 50,000। ফিক্সড অ্যাসেট ডেপ্রিসিয়েশন 50,000, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 50,000। এটা যোগ কেন হচ্ছে? কারণ হচ্ছে ইনকাম স্টেটমেন্টে বিয়োগ ছিল, তাই এখানে যোগ হবে। অ্যাডজাস্টমেন্ট ফর যেটা, এটা সব সময় ইনকাম স্টেটমেন্টের বিপরীত ইম্প্যাক্ট এখানে হয়। অ্যাডজাস্টমেন্ট ফর এর মধ্যে যে কয়টাই আসবে, ইনকাম স্টেটমেন্টে প্লাস হলে এখানে মাইনাস, ইনকাম স্টেটমেন্টে মাইনাস হলে এখানে প্লাস। তাহলে দেখেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এক্সপেন্স মানে ব্যয়, ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্সটা কি হয়? মাইনাস করে দেওয়া হয়। যেহেতু ইনকাম স্টেটমেন্টে মাইনাস করা হয়, সেই জন্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা এখানে প্লাস হবে। কারণ ইনকাম স্টেটমেন্টের বিপরীত ইম্প্যাক্ট দেয়। কি দেয়? ইনকাম স্টেটমেন্টের বিপরীত ইম্প্যাক্ট। ব্যাংক, ক্যাশ ব্যাংক, সেল। আমি শুধু ব্যাংক লিখেছি, ক্যাশ অবলিক ব্যাংক লিখবেন। সেল, সেল এটা কত? এটা হচ্ছে আপনার 80,000। তাহলে এটাকে আমরা কি বলবো? সেল অফ ফিক্সড অ্যাসেট 3,000। এটা কোথায় যাবে? ইনভেস্টিং অ্যাক্টিভিটি যাবে। করলে কোম্পানিতে টাকা আসে, এই জন্য এটা প্লাস। আচ্ছা, আমরা সেল অফ পিপি, হ্যাঁ, সেল অফ এ আমি কি বলেছিলাম? যে নন কারেন্ট অ্যাসেট পারচেস আর সেল আসে, অন্য কিছু না, পারচেস আর সেল। তো এটা দেখেন প্রথমটা পারচেস ছিল, পরেরটা সেল। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা চলে যাব পরের লেজারে। এখানে প্রথমে আছে ব্যাংক, ক্যাশ ব্যাংক, সেল কত? 75,000। এটা কি? সেল অফ ইনভেস্টমেন্ট। তাহলে এটাও কোথায় যাবে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে যাবে। এই যে দেখেন সেল অফ ইনভেস্টমেন্ট কত? 75,000। সেল করলে কোম্পানিতে টাকা আসে। ওকে। আচ্ছা, এবার এটার ক্রেডিট সাইডে দুইটা জিনিস আছে। একটা আছে হলো প্রফিট ওয়ান সেল কত? 15,000। এটা প্রফিট ওয়ান সেল নন অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা কোথায় যাবে? এটা যাবে অ্যাডজাস্টমেন্ট ফরে। তাইলে আপনারা এই যে অ্যাডজাস্টমেন্ট ফর, এখানে চলে যাবে গেন ওয়ান সেল বা প্রফিট ওয়ান সেল কত? 15,000। গেন বা প্রফিট হলে ইনকাম স্টেটমেন্টে যোগ হয়। যেহেতু এটা অ্যাডজাস্টমেন্ট ফরে, অ্যাডজাস্টমেন্ট ফরে কি হয়? ইনকাম স্টেটমেন্টের বিপরীত ইম্প্যাক্টটা আসে। তার মানে গেনটা ইনকাম স্টেটমেন্টে যোগ হয়েছিল, এই জন্য এখানে বিপরীত হবে। তার মানে কি হবে? মাইনাস হবে, মাইনাস 15,000। ওকে। আচ্ছা, এইবার আমাদের লাস্ট এন্ট্রি এখান থেকে, সেটা হচ্ছে ক্যাশ ব্যাংক পারচেস। পারচেস কত টাকা? 85,000 টাকা। তার মানে কি? পারচেস অফ ইনভেস্টমেন্ট। এটা কোথায় যাবে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে যাবে। তাহলে আমরা এখানে লিখবো পারচেস অফ ইনভেস্টমেন্ট 85,000 টাকা। ঠিক আছে, কারণ পারচেস করলে কোম্পানি থেকে টাকা চলে যায়, এই জন্য এটা মাইনাস। আমরা ক্যাশ ফ্লোতে কি হিসাব করি? টাকা আসলে প্লাস, টাকা চলে গেলে মাইনাস। ঠিক আছে, পারচেস করেছি ইনভেস্টমেন্ট, তার মানে আমার টাকা চলে গেছে, তাহলে 85,000 মাইনাস। ওকে। আচ্ছা, এই হয়ে গেল আমাদের টোটাল এন্ট্রি বসানো হয়ে গেল। নেট ইনকাম আমরা বসাবো 40,000 টাকা। আচ্ছা, তাহলে এখন আমরা যোগ করব 40 যোগ 50 মাইনাস 15 প্লাস 50। এইভাবে হিসাব করতে করতে আমরা আসবো এখানে 1,23,000 ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজ। আর ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ হচ্ছে 2,10,000। আর ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ হচ্ছে
প্লাস 75,000, এটা ক্যালকুলেশন করলে -12,000ই হয়। তো আপনারা অবশ্যই এই ম্যাথ এইভাবে প্র্যাকটিস করবেন। এর মধ্যে আপনাদের কারো কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমি যথেষ্ট চেষ্টা করব। আর আপনারা যদি আসলে পড়ার সময় না পান তাহলে আমার বলার কিছুই নাই, বিতার জন্য একটু দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি যে কোশ্চিন নাম্বার 8 আলোচনা করলাম, এখানে কি কারো কোনো ঝামেলা আছে? থাকলে আমাকে একটু বলেন। আচ্ছা, এই অবস্থা কেন বলেন তো? আজকে তো বুধবার, ক্লাসের মধ্যে মাত্র 3 জন, বাকিরা নাই, বুঝলাম না ব্যাপারটা এরকম হচ্ছে কেন আসলে। খুব অবাক বিষয়। ক্যাশ ফ্লোতে কি সবার খুব কষ্ট হচ্ছে নাকি? শিমুল ভাই, অনিক ভাই, শিরলি আপু, আরিফ ভাইও পালাইলো, বুঝলাম না। ভয় পাইছে ভাই, ভয় পাইছে। আর রেকর্ডিং পাবে তো এই জন্য আর বেশি তাই তো দেখছি। এটাই প্রবলেম হয়ে গেছে। জি জি জি। রেকর্ডিংটা তো পাবে এই জন্য মনে হয় আর ভাবে আপু কি বললেন? রেকর্ডিং পাবে তো এই জন্য আর আগ্রহ করতেছে না। কিন্তু এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার, এরকম হলে তো খুব সমস্যা। ভাইয়া ভয় পাইছে সবাই। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এগুলো আসলে ভয় না করে একটু প্র্যাকটিস করতে হবে, আসলে ভাইয়া আমি প্র্যাকটিস না করলে মাত্র তো খুবই অফিস থেকে সমস্যা। বাসায় আসছি, আমি স্টিল নাও মানে পানিটাও খাই না, আমি তাও বলছি আচ্ছা, শুনেন, আসতে আমি হাফ হবে। টাইম রেখে দিচ্ছি। আমি বলি 15 মিনিট পরে আমরা সেকেন্ড হাফ শুরু করছি, হ্যাঁ? আপু এটা রেকর্ড দিয়ে দেন। হ্যাঁ ভাইয়া, আমি তাহলে 15-20 মিনিট তাহলে এই পরে আমি, 8 নাম্বারটা দেখি, আপনি 15 মিনিট পরে আবার তাহলে লিঙ্কটা দেন, একটু দেখি আর কি ভাইয়া, মানে বেশি হ্যাঁ মনে হয় হ্যাঁ, যে আপনি উপরে এটা উপরে গ্রুপে যাচ্ছে। দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন, আমি 15-20 মিনিট পরে সেকেন্ড হাফ শুরু করছি। জি ঠিক জি আছে। ভাইয়া। জি, আসসালামু আলাইকুম।